গতকাল আমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছিলাম। তিনি বলছেন আমাকে, বেটা, জীবনে টাকা পয়সায় সব না। তো যে আত্মীয় আমাকে এই কথা বলছে তার 2টা ফ্ল্যাট ঢাকাতে, একটা ফ্ল্যাট রাজশাহীতে, আরও একটা গ্রামের বাসায় বাড়ি আছে, নিজস্ব একটা কোয়ার্টার আছে। তার মেয়ে থাকে আমেরিকায়। হ্যাঁ, মেজো মেয়ের স্বামীকে সরকারি চাকরি নিয়ে দিয়েছে, ছোট মেয়ের স্বামীকে ব্যবসা তৈরি করে দিয়েছেন ঢাকার বুকে, আর যে ছেলে আছে সেই ছেলেকেও চাকরি নিয়ে দিয়েছেন। সেই মানুষটা আমাকে বলছে, বাবা, জীবনে টাকা পয়সায় সব না। আসলে মূল ঘটনাটা কি আপনারা অবাক হয়ে যাবেন। খুবই শিক্ষণীয় একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। কেন তিনি এই কথা বললেন? মূলত তিনি অসুস্থ। তার অসুস্থতার কথা শুনে আমি গিয়েছি, আমার ওয়াইফের আত্মীয়, মানে শ্বশুরের গোষ্ঠী। তো তিনি অসুস্থ, গেলাম। তিনি বিছানা থেকে যে উঠবেন ওই শক্তিটা তার নেই। তাকে ধরা হলো পিঠের দিকে, তারপরে তিনি উঠে বসলেন। তো একটা পর্যায়ে তিনি কথা বলার একটা পর্যায়ে আমাকে বলছেন যে, বাবা, টাকা পয়সায় সব না। এদিকে কিন্তু চেহারা শুয়োরের মতন কালো হয়ে গেছে। এই যে এই কথাটা কেন বলছি, আল্লাহ মাফ করুক। একবার ভেবে দেখেন তো, 10ম গ্রেডের চাকরি সরকারি, যখন চাকরিতে ঢুকে 10ম গ্রেড, যার সর্বোচ্চ বেতন 28 থেকে 29,000 টাকা, সর্বোচ্চ। তাও এই আমলে এসে 2015 সালের আগে বেতন আরো কম ছিল। 2015 সালের পর তো বেতন বাড়ানো হয়েছে। সর্বোচ্চ বেতন 28 থেকে 29,000। এই বেতনে চাকরি করে হয়তো বা 2-1টা প্রমোশন পেয়েছে, বেতন আচ্ছা 40-এর ঘরে এসেছে, বা 45,000 হয়েছে, বা 50,000ই হয়েছে। সরকারি বেতন 50,000 হয়েছে। একবার ভেবে দেখেন তো, এই টাকাতে তিনি কিভাবে ঢাকার বুকে 2টা ফ্ল্যাট করে, রাজশাহীতে একটা ফ্ল্যাট কিনে, গ্রামের বাসায় বাড়ি করে, একবারে বিল্ডিং বাড়ি। হ্যাঁ, আবার তো জমি জায়গা আছে। একবার ভেবে দেখেন, 4টা ছেলে মেয়েকে লেখাপড়া করাইছে, 4টা ছেলে মেয়ের প্রতি খরচ, নিজের থাকা খাওয়া, কত টাকা সে ইনকাম করেছে। সেই মানুষটা আমাকে বলছে যে জীবনে টাকা পয়সায় সব না। কিন্তু এই মানুষটা ইয়াং বয়সে এগুলো শুনেছে। আমরা তো বলতে পারি না। বলতে পারবেন আপনি? সম্ভব না। তা আমি অবাক হয়ে গেলাম যে একটা মানুষ সরকারি চাকরিজীবী, তার আবার এই টাকা, তিনি আবার হজ করে এসেছেন গত বছর, হাজি সাহেব। ভেবে দেখেছেন একবার কোন টাকা ইনকাম করে কিভাবে যে হজ করেছে? তো এর জন্য আপনাদেরকে বলবো যে আমারও একটা বেটা আছে, আমারও ছেলে আছে। সন্তান, বউ, বাচ্চা, এদের জন্য আপনি যদি অন্যায় করেন, আপনি হবেন জীবনের সবচাইতে ব্যর্থ মানুষ। কারো ভবিষ্যৎ কেউ তৈরি করতে পারে না। কেউ কারো ভবিষ্যৎ তৈরি করতে পারে না। যদি কেউ কারো ভবিষ্যৎ তৈরি করতে পারত, জমিদারের ছেলেরা জমিদারি থাকতো, রাজার ছেলেরা রাজাই থাকতো। পর্যায়ক্রমে, পালাক্রমে রাজার বংশধর রাজা, জমিদারের বংশধর জমিদার, এভাবেই দেশ চলতো। এই রিক্সা চালকের ছেলে বিসিএস ক্যাডার হতো না, ভ্যান চালকের ছেলে কোটিপতি হতো না, ওই টোকাই কুড়ানা ছেলে পেলে কোম্পানির মালিক হতো না। আপনাদের মতো ফৈট্টনটি, হ্যাঁ, তারা এই সুন্দরভাবে লাইফে চলতে পারতো না। একবার ভেবে দেখেন তো, আপনি কি খাবেন, কোথায় জন্ম হবে আপনার, কয় টাকার মালিক হবেন, সব কিছু আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগেই লিখে দিচ্ছে। তাহলে আমি আপনি কেন ভাইয়ের সম্পত্তি গ্রাস করছি? আমি আপনি কেন সরকারি চাকরিতে গিয়ে ঘুষ খাচ্ছি? আমি আপনি কেন বোনের সম্পত্তি মেরে খাচ্ছি? কার জন্য? হ্যাঁ, আমার ছেলেকে দিব তাই? হ্যাঁ, আমার বেটা আছে, তার, আমি আজকে ফেসবুকে একটা পোস্ট করেছি যে তার জন্মদিনের সনদে আমি স্বাক্ষর করেছি। আমার চাওয়া সে যেন আমার মৃত্যু সনদে স্বাক্ষর করে, ডেথ সার্টিফিকেট, সন্তান হিসাবে যেন সে এই দায়িত্বটা পালন করে। এরকম কারণ হচ্ছে যে ওই দিন সে যেন দাঁড়িয়ে থাকে। যেমন আমার শ্বশুর মারা গেল, তার ডেথ সার্টিফিকেটে জামাই হিসাবে আমি সই করেছি। লজ্জার ব্যাপার, তার ছেলে উপস্থিত নাই, থাকতে পারেনি। এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, আসলেই ভাগ্য। তার ডেথ সার্টিফিকেট আমি স্বাক্ষর করলাম। তা আমি একটা ছবি পোস্ট করেছি আমার সন্তানকে নিয়ে। এই যে এই সন্তান আমার ছেলের জন্য,
আমি কি করব? গাড়ি বাড়ি টাকা পয়সা রেখে যাব? প্রশ্নই ওঠে না ভাই। আমার আমার সাথে যে বন্ধু বান্ধব আছে এরা বিয়ে করেনি, সরকারি চাকরি হয়েছে কয়েকজনের, এখনো বিয়ে করেনি, তারা আরো ফিউচার গুছিয়ে তারপরে বিয়ে করবে। ওদের কথা হচ্ছে যে কিছু ভবিষ্যতের জন্য কিছু করতে হবে। তো কিসের ভবিষ্যৎ? ভবিষ্যৎ বলে কিছু আছে? যদি ভবিষ্যৎই থাকতো তাহলে ওই কোটিপতি গাছতলায় আসতো না কপাল দোষে। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর ছেলে রাস্তায় পড়ে থাকতো না। ভবিষ্যৎই যদি কেউ তৈরি করে দিতে পারতো তাহলে এই যে আমাদের হাই স্কুলের টিচারের ছেলে গাঞ্জাখোর হতো না। আমি জানি না টিচারের কথাটা কেন বললাম, তবে সবারই বলা উচিত, সবাই বলবে, আমার সাথে একমত হবেন। স্কুলে থাকা অবস্থায় টিচার যেভাবে নাম্বার নিতেন তার সন্তানদের নিয়ে, কর্মজীবনে এসে তাদের সন্তানেরা নাই, দেখাই যায় না তাদেরকে, মালমূল খায়া টাল হয়ে ঘরের মতন বসে থাকে। ভবিষ্যৎ আমি আপনি নির্ধারণ করার কেউ না। আমি আপনি কি পারি? সঠিকভাবে তাকে জ্ঞান দিতে পারি, সঠিক রাস্তায় চলানোর জন্য কিছু ব্যয় করতে পারি, শিক্ষা দেওয়ার জন্য আমরা কিছু খরচ করতে পারি, সুন্দর পরামর্শ দিয়ে শিক্ষা দীক্ষা কোন কলেজে কোন ভার্সিটিতে কিভাবে পড়াশোনা করা উচিত এই রাস্তা তৈরি করতে পারি। কিন্তু আমি আপনি ভবিষ্যৎ তৈরি করতে পারি না। যে আমি 1 কোটি টাকা রেখে যাব বা 5 কোটি টাকা রেখে যাব, 2টা বিল্ডিং বাড়ি রেখে যাব, আমার বেটা পায়ের পর পা তুলে খাবে, বাদ দেন, সম্ভব না, পসিবল না। যারা এই চিন্তা করেন তারা নিজের সুন্দর লাইফটাকে নষ্ট করছেন অযথা। যেমন আমি আমার লাইফে এনজয় করি। আমার ঘরের বউ যদি বলে মাঝে মধ্যে যে আমাদের ভবিষ্যৎ কি, আমি বলি আমাদের ভবিষ্যৎ আবার কি? তুমি ভবিষ্যৎ দেখলাতে কোটিপতি বিয়ে করতা, আমারে বিয়ে করছো কেন? আমারে বিয়ে করে এখন ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলো, কেমন কথা? তুমি তো জেনে শুনে আমারে বিয়ে করছো, তাই না? আপনি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেন, তাহলে আপনি একটা সেরকম একটা মেয়ে দেখে কোটিপতিকে বিয়ে করেন, অপশন আছে তো। এইটা আমার হচ্ছে অভিজ্ঞতা। গতকাল আমার খুব মজা লেগেছে। আমি মনে হয়েছে যে যারা কোটিপতি বড়লোক তারা এভাবেই মানসিক যন্ত্রণাতে কাতরায়, শেষের দিকে এসে মানসিকভাবে অস্থিরতা কাজ করে এবং হিসাবের ক্যালকুলেশনে দেখে যে আমি যা করেছি সব ভুল, এই সয় সম্পদগুলো এখন আমার কাছে বোঝা। বেঁচে থাকা অবস্থাতে তারা রিয়েলাইজ করে। হ্যাঁ ভাই ব্রাদার যারা আছেন তারা প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আমি আপনাদের সামনে এটা শেয়ার করার কারণ হচ্ছে যে আমাদের অনেকেই আছে যারা পিয়ন পোস্টে জব করে, ছোটোখাটো পোস্টে জব করে, কিন্তু রাত দিন শুধু ঘুষ দুর্নীতি, ঘুষ দুর্নীতি, ঘুষ দুর্নীতি, রাত দিন খালি টাকা 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 টাকা। এটা বাদ দেন। আপনি কারো ফিউচার তৈরি করতে পারবেন না, আপনি কারো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন না। আপনি একদলা দিয়ে যাবেন কিন্তু সে রাখতে পারবে না, কারণ আল্লাহ তার নসিবে রাখেনি। আপনি চুরি চামারি করে তাকে কোটি টাকা দিয়ে কি করবেন?